বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর যারা কমার্স গ্রুপের আছো তাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির সৃজনশীল 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নয়, আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। তো আমরা সৃজনশীল প্রশ্ন 4 নম্বরের প্রথমে প্রশ্নের মধ্যে কী আছে আমরা দেখে নিই, অর্থাৎ উদ্দীপকটা আমরা পড়ে নিই। প্রথমে এখানে বলা হয়েছে আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা, 75,000 টাকার আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। উক্ত মাসে তার অন্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জানুয়ারি 2 অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা, জানুয়ারি 10 কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা, জানুয়ারি 12 কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা, জানুয়ারি 20 মজুরি প্রদান চেকে করা হলো 8,500 টাকা এবং জানুয়ারি 25 বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, এখানে ভাউচার নম্বর দেওয়া আছে 503 আর টাকা হচ্ছে 13,000 টাকা। এখন ক নম্বর তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে 25 জানুয়ারি লেনদেন অবলম্বনে একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। আমাদের ক নম্বরে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন বলতে আমরা আসলে কি বুঝি? প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের শুরুতে যে পরিমাণ সম্পদ এবং দায় দেনা নিয়ে ব্যবসাটা শুরু করা হয় সেটা, অর্থাৎ সম্পদ থেকে দায়গুলো বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো আমরা ক নম্বরের জন্য ছকটা দেখে নেই। ক নম্বরের জন্য আমাদের এরকম একটা ছক তৈরি করতে হবে। প্রথমে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো, তারিখ বিবরণ টাকা জানুয়ারি 2017 জানুয়ারি 1, এখানে জানুয়ারি 1 সে কী কাজগুলো করছিল: নগদ 5 লক্ষ টাকা, আসবাবপত্র 75,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 5,75,000। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে সে তো ব্যবসা শুরু করছিল নগদ 5 লাখ আর 75,000 টাকার আসবাবপত্র এবং ঋণ আছে এখানে, ব্যাংক ঋণ। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি যে ঋণ, যখন তুমি কোনো প্রতিষ্ঠান থেকে বা ব্যাংক থেকে ঋণ আনছো তখন তুমি অবশ্যই নগদ টাকা নিয়ে আসছো। তো যখন তুমি ঋণ নিয়ে ব্যবসাটা শুরু করছো অবশ্যই এই 55,000 টাকা তোমার নগদ টাকার সাথেও সংযুক্ত হয়ে গেছে। তো আমরা যদি এরকমভাবে করি যে নগদ 5 লাখ এর সাথে এই ঋণের টাকা যেটা এটা নগদ হিসেবে আমরা সংযুক্ত করব, তাহলে হবে 5,55,000 এবং 75,000 টাকার আসবাবপত্র, তাহলে হলো অর্থাৎ 5,55,000 যোগ 75,000। আবার দায় এখানে, তাহলে ঋণ হইতেছে আবার একটা দায়, অর্থাৎ 55,000 টাকা আবার তোমাকে মাইনাস করতে হবে। আমরা মাইনাস করলে কি এই 5,55,000 থেকে যদি 55,000 মাইনাস করে দিই তাহলে 5 লাখই থাকে, সাথে 75,000 যোগ করলে কি 5,75,000। অর্থাৎ এই টাকাটা একবার নগদের সাথে যোগ হবে এবং আরেকবার দায় হিসেবে মাইনাস হয়ে যাবে, যার ফলে আমরা এখানে কী করছি, সরাসরি নগদ আর আসবাবপত্র লিখেছি আর ওই 55,000 টাকাটাকে আমরা ব্যালেন্স করে দিছি। অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 5,75,000 টাকা। আশা করছি বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব খ নম্বরে। খ নম্বরে বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা। অর্থাৎ উপযুক্ত লেনদেন, যেগুলো লেনদেন শুধু সেগুলোরই কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো আমরা এখানে একটু দেখি আগে। 1 জানুয়ারি যেহেতু ব্যবসা শুরু করছে, এটা একটা লেনদেন। তো এখানে এর জন্য আমাদের আগে একটা ছক লাগবে, আমরা ছকটা প্রথমে দেখে আসি। এই জন্য এই টাইপের একটা ছক তোমাকে তৈরি করে নিতে হবে। তারিখ, সংশ্লিষ্ট হিসাব খাত, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। টাকার ঘরটা এটা তুমি দিলেও চলবে, না দিলেও চলবে, তবে দিয়ে দেওয়াটা অনেক ভালো হবে। তো টাকা, কারণ। এবার 1 জানুয়ারিতে সে কী করছিল? ওই যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, আসবাবপত্র এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। আর আমরা জানি 1 জানুয়ারি 1 তারিখ মানে হচ্ছে আরেকটা নতুন হিসাব আসবে, সেটা হচ্ছে মূলধন আসবে। যত এন্ট্রি থাক এর সাথে মূলধন সংযুক্ত হবে। তো এখানে নগদান হিসাব ডেবিট 5,55,000। এবার 5,55,000 কীভাবে হলো? সে তো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো আমরা একটু আগে আলাপ করছি যে এই 5,55,000 টাকা যে ঋণটা, এটা নগদের সাথে সবসময় যোগ হয়ে যাবে, ঋণের টাকাটা নগদের সাথে যোগ হয়। তাহলে 5 লাখ আর এখানে আছে 55, তাহলে নগদ হিসাবে আসলো টোটাল 5,55,000 এবং আসবাবপত্র আছে 75,000। তাহলে আসবাবপত্র একটা সম্পদ, এটা ডেবিট।
আর ঋণ হচ্ছে একটা দায়, ঋণ সবসময় ক্রেডিট, এখানে আছে 55,000। এবং মূলধন কত? মূলধন হচ্ছে এখানে 5,75,000। তো এই নগদ ঋণের টাকা সহ 5,55,000, আসবাবপত্র 75,000, ব্যাংক ঋণ 55,000 এবং মূলধন 5,75,000। এই যেহেতু নগদ আনছে, নগদ বৃদ্ধি পাইছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি, আসবাবপত্র বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি, ঋণ একটা দায় অর্থাৎ দায় বৃদ্ধি, যেহেতু তুমি ঋণ আনছ। মূলধন সবসময় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, অর্থাৎ মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এবার জানুয়ারি 2-এ বলা হয়েছিল যে ভাড়া প্রদান করা হয়েছিল। তো জানুয়ারি 2 ভাড়া দিছ, তার মানে কি ভাড়া হিসাব ডেবিট, আর নগদ টাকায় ভাড়া দিছ নগদান হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ। আর ভাড়া একটা ব্যয়ের নাম, যেহেতু তুমি ভাড়া দিছ তোমার ব্যয় বৃদ্ধি পাইছে, তাহলে ব্যয় বৃদ্ধি, আর নগদ টাকা চলে গেছে মানে সম্পদ হ্রাস পাইছে। জানুয়ারি 10-এ বলা হয়েছিল মণিহারি, অর্থাৎ এখানে আমরা দেখি একটু কী করছিল যে কাগজ ক্রয়। তো কাগজ ক্রয় তো মণিহারির সাথে সম্পৃক্ত, তাহলে জানুয়ারি 10 হবে মণিহারি হিসাব। কাগজ, কলম, পেন্সিল, স্কেল এগুলো ক্রয় করলে মণিহারি হিসাবে অন্তর্ভুক্ত হবে। কাগজ ক্রয় করছে অর্থাৎ মণিহারি হিসাব ডেবিট, আর নগদে ক্রয় করছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে মণিহারি একটা ব্যয় বৃদ্ধি এবং নগদ চলে গেছে সম্পদ হ্রাস। এরপর জানুয়ারি 12 কম্পিউটার মেরামত করা হলো। তাহলে মেরামত বা কম্পিউটার মেরামত হিসাব ডেবিট এবং নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। মেরামত একটি ব্যয়ের নাম, তাহলে ব্যয় বৃদ্ধি এবং নগদ টাকা চলে গেছে মানে সম্পদ হ্রাস। মজুরি চেকে প্রদান করা হলো। মজুরি তুমি চেকে দিছো, কী দিছো? মজুরি হচ্ছে এখানে ব্যয়ের নাম, তাহলে মজুরি হিসাব ডেবিট এবং যেহেতু চেকে প্রদান করা হয়েছে তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন মজুরি যেহেতু একটা ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে এবং ব্যাংকে থেকে টাকা চলে গেছে মানে ব্যাংক একটা সম্পদ হ্রাস। বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। বিসিটি ব্যাংক থেকে তুমি প্রশিক্ষণ ভাতা পাইছো, তাহলে কি এখান নগদে পাইছো, তো নগদান হিসাব ডেবিট এবং বিসিটি ব্যাংক অর্থাৎ নগদান হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব হচ্ছে ক্রেডিট। তো নগদ টাকা বাড়ছে, তোমার বিসিটি ব্যাংক থেকে তোমার টাকা দিচ্ছে, তাহলে নগদ বাড়ছে এবং সেবা আয়, যেহেতু তুমি ভাতা পাইছো, ভাতা একটা আয়, কারণ তুমি ভাতা কি, এখন একটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা আর একটা হচ্ছে শিক্ষানবিশ স্যালামি হচ্ছে ধরো তুমি কোনো প্রতিষ্ঠানে কাজ শিখতে গেছো, কাজ শেখার পাশাপাশি তোমাকে তারা কিছু টাকা তোমাকে দেয়, এটা শিক্ষানবিশ স্যালামি বা ভাতা, দুইটা যেটা ধরতে পারো। তাহলে এটা হচ্ছে একটা আয়। এই বিসিডি ব্যাংক থেকে যে প্রশিক্ষণ ভাতা তোমাকে দিছে সেটা হচ্ছে আয়, তাহলে আয় বৃদ্ধি পাইছে, এখানে আয় ক্রেডিট হয় সবসময়। তো এই হচ্ছে খ নাম্বার অঙ্কটা। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা। এরপর আমরা চলে যাব গ নাম্বার অঙ্কে। এখানে গ নাম্বারে বলা হয়েছে 25 জানুয়ারি লেনদেন অবলম্বনে ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। ক্রেডিট ভাউচার, তো আমরা জানি ভাউচার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের সপক্ষে অর্থাৎ আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার, এবং পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে বা ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ডেবিট ভাউচার। এখানে যেহেতু ভাতা প্রাপ্তি একটা আয়, এজন্য এখানে হবে ক্রেডিট ভাউচার। তো ক্রেডিট ভাউচারের জন্য আমরা প্রথমে একটা ছক তৈরি করে নেব। তো এটা হচ্ছে ক্রেডিট ভাউচারের একটা ছক। ক্রেডিট ভাউচারের ছক এখানে এইভাবে প্রথমে তুমি একটা বক্স তৈরি করবা, এরপর উপরে লিখবা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা যদি দেওয়া থাকে, এখানে ছিল না। ক্রেডিট ভাউচার নম্বর বাম পাশে, হিসাব খাতের নাম বাম পাশে, এবং ডান পাশে হবে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। এরপর মাঝখানে একটা বক্স হবে, সেটা হবে ক্রমিক নং, আয়ের বিবরণ এবং টাকা। ক্রমিক নং, আয়ের বিবরণ এবং টাকা। এরপর টাকা কথায় এবং সবার শেষে 4টা স্বাক্ষর হবে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহীতার স্বাক্ষর। তো আমরা এখানে দেখি কি বলা হয়েছিল। এখানে বলা হয়েছে যে বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি এবং ক্রেডিট ভাউচার নম্বর দেওয়া ছিল 503। তো প্রতিষ্ঠানের নাম ছিল আলম সার্ভিসেস সেন্টার, তারিখ ছিল 25 জানুয়ারি 2017, গ্রহণকারীর নাম বিসিটি ব্যাংক, ঠিকানা দেওয়া ছিল না,
ক্রেডিট ভাউচার নম্বর দেওয়া আছে 503 এবং হিসাব খাতের নাম হচ্ছে তুমি কী খাতে আয়টা পাইছো, সেবা আয়, সেবা দিছো তাদের। আচ্ছা, ক্রমিক নং 1, আয়ের বিবরণ হচ্ছে বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, তো 13,000 টাকা, টাকা কথায় 13,000 টাকা মাত্র, এখানে ক্লোজ করে দিবা। এরপরে কেশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতা স্বাক্ষর, এই লেখাগুলো লিখে দিও। তো ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার এগুলো অনেক ইজি। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।